सो हेलो एवरीवन गाइस, वेलकम टू आवर क्लासेस जिसका नाम है जेरी कॉमर्स क्लासेस। एंड गाइस আজকের থেকে স্টার্ট হচ্ছে একটা নতুন ধামাকা ক্রিস্পি টাইপের সেশন শুধুমাত্র এইচএস সেম ফোর্থের জন্য। ঠিক আছে, কারণ আমরা সবাই জানি, পুরো পাবলিক পুরো মহল্লা জানে ভাই যে মাত্র আর 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু স্টার্ট হতে চলেছে উচ্চ মাধ্যমিকের পার্ট 2 সেকেন্ড পার্ট। ঠিক আছে, যাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড নাম দিয়েছে সেম ফোর। ঠিক আছে, আর যেহেতু গাইস সময় কিন্তু অতটাও বেশি নেই, তাই তোমাদের কিন্তু এবার একটু নড়ে চড়ে বসতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে আজকে গাইস যেটা স্টার্ট করব এইচএস সেম ফোর এর কমার্সের মধ্যে থাকা সবথেকে বিগেস্ট সবথেকে ইম্পর্টেন্ট সাবজেক্টকে নিয়ে, যার নাম কি অ্যাকাউন্টেন্সি। ঠিক আছে, আর অ্যাকাউন্টেন্সির সিলেবাসের মধ্যে সবথেকে টপে যেটা আমাদের পড়তে হবে, মানে প্রথমে যে সিলেবাসের যে চ্যাপ্টারটা দেওয়া আছে সেটাই আজকে আমরা স্টার্ট করব, যার নাম হচ্ছে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও অ্যামং এক্সিস্টিং পার্টনার্স। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেবাসের মধ্যে প্রথমেই আমাদের পড়তে বলেছে। ঠিক আছে, বাট একটা সবথেকে ইম্পর্টেন্ট ডবল স্টার একটা কথা বলে রাখি গাইস, এই চ্যাপ্টারটা এতটাই ইম্পর্টেন্ট, এর উপর ভিত্তি করে পুরো পার্টনারশিপ অ্যাকাউন্টিং এর সমস্ত চ্যাপ্টার কভার হবে, লাইক অ্যাডমিশন, লাইক রিটায়ারমেন্ট, লাইক ডেথ, লাইক ডিসোলিউশন, লাইক অ্যামালগামেশন। ঠিক আছে, সমস্ত এইচএস সেম ফোর এর পার্টনারশিপ অ্যাকাউন্টিং এর সমস্ত চ্যাপ্টার ডিপেন্ড করে আছে মাত্র এই একটা ছোট্ট নান্না মুন্না বলতে হচ্ছে, কিন্তু এর মধ্যে বলে না ছোটা প্যাকেট বড়া ধামাকা। এই চ্যাপ্টারটা যার বহুত শক্ত, বহুত কনসেপ্ট ক্লিয়ার, সমস্ত লজিক পুরোপুরি হাতের মুঠোয়, তারা পার্টনারশিপ অ্যাকাউন্টিং এর সব চ্যাপ্টার পুরো মাখনের মতো শিখতে পারবে। ঠিক আছে স্যার, এই চ্যাপ্টারটাকে আপনি মাখন করবেন না ভাই সাহেব। তোমরা এসছো জেডি ক্লাসেস এর মধ্যে, আমরা কমার্সকে প্রত্যেকটা সাবজেক্টকে, সে এ হোক যেই হোক না কেন, আমরা পুরো মাখন জল ভাতে করে দাঁড়াবো। ঠিক আছে, জল ভাত। ঠিক আছে, চালিয়ে পাবো। এবার হচ্ছে এই চ্যাপ্টারটি যেহেতু আজকে ফার্স্ট ডে ফার্স্ট শো, আর তোমরা আমার স্টাইল অবশ্যই তোমরা জানো যে যখনই আমার মুখ থেকে বেরোয় ফার্স্ট ডে ফার্স্ট শো, তার মানে হচ্ছে এই চ্যাপ্টারটার সম্বন্ধে আজকে কোনো ভারী ভারকাম কনসেপ্ট, ভারী ভারকাম সামস করাবো না আমরা। ঠিক আছে, আজকে এই চ্যাপ্টারটার মধ্যে কি কি শেখাবো, এই চ্যাপ্টারটা কি, এই চ্যাপ্টারটা আমরা কেনই বা শিখবো, এই চ্যাপ্টারটা অ্যাকাউন্টেন্সির মধ্যে কেনই বা আসলো, মানে ব্লা ব্লা ব্লা, সমস্ত নান্না মুন্না বেসিক কনসেপ্ট আমরা এই চ্যাপ্টারটা সম্বন্ধে শিখবো। ঠিক আছে, তাহলে গাইস টাইমটাকে ওয়েস্ট না করে আমরা চলে আসি মেন মুদ্রা কথায়। ঠিক আছে, চলি গাইস। এবার দেখ, তোরা তো আমাকে ডাইরেক্ট তো কোনো কথা বলতে পারবি না, কিন্তু তোদের মনের মধ্যে থাকা প্রথম কোশ্চেনকে ভাই আমি জেনে ফেলেছি, শুনে ফেলেছি। সেটা হচ্ছে যে স্যার আগে তো ক্লিয়ার করুন যে এই চ্যাপ্টারটা মানে কি, এই চ্যাপ্টারটা হোতা ক্যা হে রে বাবা, সেটা তো আগে ক্লিয়ার করুন। চালিয়ে ছোট্ট একটা এক্সাম্পল নিই, একটু আঁকিবুকি করি, সেখান থেকে তোরা মাত্র সেকেন্ডের মধ্যে এই টপিকটার মানে কি সেটা বুঝে যাবে। ঠিক আছে, চালিয়ে একটা এক্সাম্পল নিই। চালিয়ে আমাদের সেই জনপ্রিয় আঁকা আমরা করবো ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে। চল, আমি একটা ফার্ম আঁকছি। কি আঁকছি রে বাবা, সবাই জোরে, ফার্ম। এটা হচ্ছে ফার্ম। স্যার ফার্ম হোতা হে ক্যা, ফার্ম মানে কি, দেব একটা চর। কি দেব, চর দেব। তোমরা সেম 3 থেকে সেম 4 উঠে গেছো, এখন তোমরা বলছো ফার্ম মানে কি, তাহলে ভাই ছেড়ে দাও পড়াশোনা। ঠিক আছে, ফার্ম তোমরা সেম 3 তে ভাই শিখে এসছো, আর আমি জানি তোমরা সবাই জানো ফার্ম মানে কি। ঠিক আছে, এই ফার্মের মধ্যে দুটো পার্টনার ছিল। কটা পার্টনার গাইস, দুটো পার্টনার। এক্সাম্পল নিলাম ভাই, একটা উদাহরণ নিলাম। ঠিক আছে, দুটো পার্টনার ছিল, একটা মেল নি, মেল হচ্ছে এই পার্টনারটার নাম আমি দিই বাবলু। ঠিক আছে, আমি হচ্ছে দেশি, তাই দেশীয় নাম দেবো আমরা, কোনো হাইফাই নাম দেবো না, বাবলু। আর এই পার্টনারটাকে একটু আমরা ফিমেল টাইপের নিই। ঠিক আছে, আর এর নাম দিতেই পারি আমরা বাবলি। ঠিক আছে, ভালো করে বুঝবি। ঠিক আছে, দুটো পার্টনার ছিল, বাবলু আর বাবলি, তারা দুজন পার্টনার্সরা এই ফার্মের মধ্যে টোটাল
10 ইয়ার্স, এক্সাম্পল নিচ্ছি গাইস, টোটাল 10 ইয়ার্স কাজ করছে। স্যার 10 বছর, ও মাই গড, 10 বছর ধরে এই ফার্মের মধ্যে বাবলু আর বাবলি ভাই কাজ করছে, হতেই পারে। এবার এই ফার্মের মধ্যে, এই ব্যবসার মধ্যে যাই হোক না কেন, সে প্রফিট হোক, সে লস হোক, তারা মানে এরা বাবলু আর বাবলি কোনো প্রফিট বা লস হলে তারা নিজেদের মধ্যে 3:2 তে ভাগ করে নেয়। মানে কি, 10 বছর ধরে বাবলু আর বাবলি এই ফার্মে কাজ করে, আর এই ফার্মে যখনই কোনো প্রফিট হয়, যখনই কোনো লস হয়, তখনই তারা মানে এরা বাবলু আর বাবলিরা 3:2 তে তারা নিজেদের মধ্যে ভাগাভাগিরা করে নেয়, মানে ভাগাভাগি করে নেয়। ঠিক আছে, ধরলাম কোন একটা বছরে 100 টাকা, মানে 10 বছর ধরে কাজ করছে, এরই মধ্যে কোন একটা বছরে ধর 1 কোটি টাকা প্রফিট হলো। বহুত ব্যাপার ভাই, 1 কোটি টাকা প্রফিট হলো। তারা মানে বাবলু আর বাবলিরা এই 3:2 তে এত বছর ধরে এই প্রফিটটাকে তারা এই রেশিওর মাধ্যমে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিত। বুঝলাম, এটুক ল্যাঙ্গুয়েজ বুঝলাম আমার। এবার দেখ, বাবলি একদিন দিনের বেলা ভাবছে যে দেখ ভাই বাবলু, আমরা এত দিন ধরে টোটাল 10 বছর ধরে ব্যবসা করছি। কত বছর ধরে ভাই? 10 বছর ধরে। আর আমরা ওই একটা রেশিও দিয়ে সারাক্ষণ ভাগ বাটোয়ারা করেই যাচ্ছি, 3:2, কিছু হলেই 3:2। ঠিক আছে, আমরা ভাই পুরো ফেড আপ হয়ে যাচ্ছি ভাই, আর পারছি না। চল বাবলু, বাবলি বলছে বাবলুকে, চল ভাই আমরা এই রেশিওকে এখন পাল্টে দিই। অনেক হয়েছে, 10 বছর ধরে ভাই ফেড আপ হয়ে গেছি, এই রেশিও দিয়ে বারবার করতে মানে শেয়ার করতে করতে, প্রফিট হোক বা লস হোক, আমরা শেয়ার করতে করতে ভাল লাগছে না, চল রেশিওটাকে এখন পাল্টে দিই আমরা। ঠিক আছে, বাবলু বলছে তুই যা বলবি তাই হবে। ঠিক আছে, এবার বাবলু আর বাবলি ডিসাইড করলো এই রেশিওকে তারা চেঞ্জ করে কথার কথা একটা এক্সাম্পল নিচ্ছি, 1:1 এ তারা বানিয়ে দিল যে বাবলু আর বাবলি এখন থেকে আর 3:2 তে আর ডিভাইড করবে না নিজেদের মধ্যে কোনো প্রফিট বা লসকে, তারা এখন থেকে 1:1 এ ভাগ বাটোয়ারা করবে। ঠিক আছে, এবার একটু কমন সেন্স দিয়ে আমরা এই দুটো রেশিওকে নাম দিতে পারি। আমরা বলতেই পারি বাবলু আর বাবলির এই রেশিওটা হচ্ছে পুরনো রেশিও, ওল্ড রেশিও, পুরনো রেশিও, ওল্ড রেশিও বলতে পারি আমরা। তাহলে এই রেশিওকে আমরা বলতে পারি বাবলু আর বাবলির ওল্ড রেশিও। ঠিক আছে, হইল। এবার এই ওল্ড রেশিওকে চেঞ্জ করেই তো একটা নতুন রেশিও এসছে না? কি রেশিও এসছে? কি শুনলাম আমরা? নতুন রেশিও আসলো না? আর নতুন রেশিওর ইংলিশ কি গাইস? এই নতুন রেশিও হচ্ছে তারা নিউ রেশিও বলা হয়। ঠিক আছে, বুঝলাম। আর এখান থেকে হচ্ছে এই টপিকটা স্টার্ট হচ্ছে যে যখনই কোনো এক্সিস্টিং পার্টনার, স্যার এই এক্সিস্টিং পার্টনার মানে কি? দেখ ভাই, এক্সিস্টিং পার্টনার মানে হচ্ছে এমন পার্টনার্সরা যারা ফার্মের মধ্যে এখনো আছে, আগের থেকেও ছিল। ঠিক আছে, মানে ফার্মের মধ্যে যারা আগের থেকেই ছিল তাদেরকে বলা হয় এক্সিস্টিং পার্টনার বলা হয়। এবার বাবলু আর বাবলি মানে এক্সিস্টিং পার্টনাররা যখন তাদের রেশিওকে কোনো একটা ডিসকাশনের দ্বারা বা কোনো একটা কারণে যখন চেঞ্জ করে নতুন একটা রেশিওতে কনভার্ট করে দেয়, তখনই টপিকটার নাম হয়ে যায় চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও। কাদের মধ্যে চেঞ্জ হচ্ছে ভাই? এমন এক্সিস্টিং পার্টনার্স। আর এক্সিস্টিং পার্টনার মানে কি? এমন কিছু পার্টনার যারা ফার্মের মধ্যে আগের থেকেই ছিল। ঠিক আছে, তাদের মধ্যেই তো হচ্ছে, তাদের মধ্যেই তো কনভার্ট হচ্ছে, হ্যাঁ কি না? তার মানে হচ্ছে এই টপিকটার মানে হচ্ছে যে প্রফিট শেয়ারিং যে রেশিওটাকে ছিল, দেখ এই রেশিওটাকে কি বলবো আমরা? প্রফিট শেয়ারিং রেশিও না? তাহলে এই প্রফিট শেয়ারিং রেশিওকে যখন তারা চেঞ্জ করবে তাদের মধ্যে এক্সিস্টিং পার্টনার্সদের মধ্যে,
তখনই টপিকটার নাম হয় চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও অ্যামং এক্সিস্টিং পার্টনার্স। ঠিক আছে, পুরোপুরি ক্লিয়ার হলো? তাই এই পুরো ড্রামাটাকে, পুরো নাটকটাকে আমি এক লাইনে বলি যে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও অ্যামং এক্সিস্টিং পার্টনার্স মানে হচ্ছে যখন পার্টনার্সরা তাদের ফার্মে থাকা যে রেশিওটাকে চেঞ্জ করে দেয় কোন একটা কারণে, তখন সেই টপিকটাকে বলা হয় চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও অ্যামং এক্সিস্টিং পার্টনার্স। ঠিক আছে, মানে হচ্ছে যদি আমরা শুধু এইটুক লাইন পড়ি প্রফিট শেয়ারিং রেশিও, এই প্রফিট শেয়ারিং রেশিও মানে প্রফিটকে শেয়ার করা রেশিও কোনটা ছিল আগের থেকে, এই 3:2 না, তাই কি না? তাকে এখন চেঞ্জ করবে, চেঞ্জ করে কি আসলো 1:1, আর এই 3:2 চেঞ্জ করে যে 1:1 আসলো, তার মানে হচ্ছে বর্তমানে মানে এখন বলতো কোনটা প্রফিট শেয়ারিং রেশিও, বাবলু আর বাবলির এই যে 1:1। তার মানে হচ্ছে পুরনো প্রফিট শেয়ারিং রেশিওকে যখন চেঞ্জ করে নতুন একটা প্রফিট শেয়ারিং রেশিও বানানো হয় কাদের মধ্যে, এক্সিস্টিং পার্টনারের মধ্যে, তখনই সেই টপিকটার নাম হচ্ছে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও অ্যামং এক্সিস্টিং পার্টনার্স। বুঝলাম? এবার তোরা একটা জিনিস লক্ষ্য করবি যে দাদা বাবলু আর বাবলি তো চেঞ্জ হয়নি, বাবলু আর বাবলি আগের থেকেই ব্যবসাতে ছিল, এখনো আছে, পরেও থাকবে। ঠিক আছে, এই ধান্দা, হিন্দিতে বলাই ধান্দা, বিজনেস এখনো যেভাবে চলছে এখনো সেইভাবে চলবে, আগেও সেভাবে চলছিল এবং ভবিষ্যতেও সেইভাবে চলবে। কিন্তু শুধুমাত্র পাল্টানো হচ্ছে শুধু এই রেশিওটা, হ্যাঁ কি না? শুধু রেশিওটা পাল্টানো, মানে হচ্ছে বাবলু আর বাবলি নো চেঞ্জ, এই ব্যবসাটা কোনো কি চেঞ্জ হলো কি? চেঞ্জ হলো না, শুধু চেঞ্জ হলো কি এই রেশিওটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে গাইস, কিন্তু এবার তোমাদের মাথায় একটা কোশ্চেন আসছে, আমি জানি গাইস, যে দাদা এমন কি কারণ রয়েছে যে তারা নিজের রেশিওকে পাল্টে একটা নতুন রেশিও বানাবে, এমন কি কারণ রয়েছে? তারই অ্যান্সার দেবো। ঠিক আছে, আগে এইটুক বুঝলাম, আগে এইটুক। এবার হচ্ছে গাইস তোমাদের যে সেকেন্ড কোশ্চেনটা তোমরা যে আমাকে বললে যে স্যার আপনি যে বললেন যে যে কোনো এক্সিস্টিং পার্টনার ওরা চাইলে যে কোনো কারণে, ভেরিয়াস রিজনে, যে কোনো কারণে তারা তাদের ওল্ড রেশিওকে চেঞ্জ করে একটা নতুন রেশিও বানাতে পারে, যে কোনো কারণে ভাই, যে কোনো কারণে। কিন্তু স্যার আমাদের জানা উচিত যে এমন কোন কোন কারণে তারা বাধ্য হয় যে না অনেক হয়েছে, এবার রেশিওটাকে পাল্টাতেই হবে। এমন তো কিছু কারণ তো আপনি একটু বলে দিন যে এমন কোন কারণে এক্সিস্টিং পার্টনাররা বাধ্য হয় তাদের ওল্ড রেশিওকে চেঞ্জ করার জন্য। ঠিক আছে, কিন্তু সেই কারণগুলো বলার আগে তোদের একটা কথা বলে রাখি, যদি তোরা বলিস যে যে স্যার কোন কারণে তারা বাধ্য হয় রেশিওকে চেঞ্জ করার জন্য, তার ফার্স্ট অ্যান্সার হচ্ছে ভাই ভেরিয়াস রিজন, যে কোনো কারণে। এবং কারণ মিন্স লাখ লাখ কারণ হতে পারে, কোটি কোটি কারণ হতে পারে, তাদের মধ্যেই মাত্র আমি 5খানা কারণ তোদের আমি বোঝাচ্ছি। ঠিক আছে, কারণ কারণ কিন্তু বহুত রয়েছে। ঠিক আছে, চলি ফার্স্ট এমন একটা কারণ যার ফলে এক্সিস্টিং পার্টনাররা বাধ্য হয় নিজেদের ওল্ড রেশিওকে চেঞ্জ করার জন্য। ঠিক আছে, এমন কোন কারণ দেখি, চলি। ফার্স্ট কারণ ইনক্রিজ ইন ওয়ার্কলোড অর রেসপন্সিবিলিটি। এটা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই। চলি, আমাদের সেই বাবলু আর বাবলি ছিল আমাদের এক্সিস্টিং পার্টনার, মানে নিয়েছিলাম আমরা। ঠিক আছে, এবার হচ্ছে আমি ধরলাম, মনে আছে আমাদের বাবলু আর বাবলি যেহেতু আমাদের এক্সিস্টিং পার্টনার, ওদের মতো ওল্ড রেশিও কত ছিল মনে আছে না? এর আগের স্লাইডে ছিল না 3:2, রাইট? 3:2। ঠিক আছে, এবার হচ্ছে বাবলি ভাবছে আমি সকাল থেকে কাজ করি, সে সকালবেলা ভোরবেলায় আমি ফার্মে আসি, পুরো দুপুরটা কাজ করি, পুরো বিকেলটা কাজ করি, পুরো রাত্রিটাও আমি কাজ করি, কিন্তু প্রফিট হলেই মানে যা শেয়ারটা হয় ফার্মের মধ্যে, তার মধ্যে মাত্র আমি 2 ভাগ পাই। হলো, কিন্তু বাবলু মাত্র দুপুর 12টার সময় আসে আর 1টার সময় চলে যায়, মাত্র 1 ঘন্টা থাকে ফার্মে, না কাজ বাজ করে, শুধু চা মা খেয়ে চলে যায়। কিন্তু যখনই প্রফিট হয় তার শেয়ার কত? 3 ভাগ, আমার থেকে বেশি। এটা এমন কেন? এমন কেন নাইনসাফি?
কেন এটা হচ্ছে? তাহলে এবার আমাকে বাধ্য মানে এই বাবলুকে বলতেই হবে যে না ভাই আর হচ্ছে না, আমি যেহেতু তোর থেকে বেশি খাটি, আমার ওয়ার্কলোড সব থেকে বেশি, আমার রেসপন্সিবিলিটি সব থেকে বেশি, মানে আমার দায়িত্ব খুব বেশি, তাহলে আমার শেয়ারের সংখ্যাটাও তোর থেকে বেশি হতে হবে। ঠিক আছে, এটাও কিন্তু একটা মেন রিজন কিন্তু হতে পারে যে এক্সিস্টিং পার্টনাররা কেনই বা তাদের রেশিওকে চেঞ্জ করে। ঠিক আছে, চলি সেকেন্ড কারণ, ডিক্রিজ ইন ইনভলভমেন্ট। ইনভলভমেন্ট মানে হচ্ছে ওই যে বাবলু ও ভাবছে হ্যাঁ রে সত্যি আমি না কোনো কাজবাজ করি, কোনো আমার দায়িত্ব নেই, ঠিক আছে, আমি ইনভলভ খুবই কম হই, তাহলে ঠিকই আমার শেয়ারের সংখ্যাটা সত্যি খুব কম হওয়া দরকার। এর জন্য কিন্তু রেশিও কিন্তু পাল্টায়। ঠিক আছে, চলি থার্ড কারণ কি, মিউচুয়াল এগ্রিমেন্ট বিটুইন পার্টনার্স। মিউচুয়াল এগ্রিমেন্ট বিটুইন পার্টনার্স মানে কি, ওরা দুজন ভাবতেই পারে যে ভাই অনেক দিন ধরে কাজ করছি, টোটাল 10 ইয়ার্স ধরে কাজ করছি ফার্মে, আর বারবার কোন প্রকার প্রফিট বা লস হলেই 3:2 তে আমরা ভাগ করে দিই। আমরা কোনো মিউচুয়াল এগ্রিমেন্ট করে আমরা নিজেদের মধ্যে একটা ডিসকাশন করে গল্পগুজব করে একটা ফাইনালি একটা নতুন রেশিওতে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, মানে 3:2 তে আমরা ছিলাম, এখন কনভার্ট হয়ে এখন আমরা অন্য একটা রেশিওতে কনভার্ট হলাম, ধরলাম 2:5 এ। ঠিক আছে, এটাও একটা হতে পারে। 4 নম্বর, ডিফারেন্স ইন এক্সপিরিয়েন্স অর স্কিল লেভেল। বাবলি ভাবছে, এটা আরেকটা কারণ বলছি, বাবলি ভাবছে আমি বাবলুর থেকে সব স্কিল সব থেকে বেশি জানি, আমি আমার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা খুব ভালো বাবলুর থেকে, তাহলে সব দিক থেকে তো আমি বাবলুর থেকে ভালো, তার মানে হচ্ছে আমার শেয়ারের সংখ্যাটা বেশি হওয়া দরকার বাবলুর থেকে। এর কারণেও তো আমাদের রেশিও চেঞ্জ হতে পারে, হ্যাঁ কি না? চলি একটা লাস্ট একটা কারণ নিয়েছি, অ্যাডিশনাল ক্যাপিটাল কন্ট্রিবিউশন। বাবলু বলছে, দেখ ভাই, বাবলিকে বলছে আমি ক্যাপিটাল ইনভেস্ট করেছিলাম ভাই 10,000 টাকা, তুইও করেছিলিস ফার্মের মধ্যে 10,000 টাকা, কিন্তু আমি বছরের মাঝখানে আরো 2,000 টাকা বেশি দিয়েছিলাম ক্যাপিটাল। তার মানে কি, আমি ক্যাপিটাল একটু এক্সট্রা পে করেছিলাম না, মানে আমি ক্যাপিটাল তোর থেকে আমি বেশি পে করেছিলাম, আর যেহেতু ক্যাপিটাল আমি বেশি পে করেছিলাম তোর থেকে, বাবলির থেকে বেশি পে করেছিল বাবলু এক্সাম্পল, তাহলে বাবলু ভাবতেই পারে যেহেতু তোর থেকে আমি ক্যাপিটাল সব থেকে বেশি আমি ইনভেস্ট করেছি ব্যবসার মধ্যে, তাহলে আমার শেয়ারের সংখ্যাটাও বেশি হওয়া দরকার। এর জন্য কিন্তু রেশিও পাল্টায়। ঠিক আছে, দেখ ভাই স্যার মাত্র 5খানা পয়েন্ট আপনি শিখালেন, আরে ভাই এখানে কি লিখেছি এটসেট্রা, লাখ লাখ কারণে রেশিও পাল্টায়, কোটি কোটি কারণে রেশিও পাল্টায়। ঠিক আছে, তাই লিখলাম ভেরিয়াস রিজন। আর এত রিজনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট রিজনের জন্য, মানে কোন কোন মোস্ট ইম্পর্টেন্ট রিজনের জন্য রেশিও পাল্টাতে বাধ্য হয় এক্সিস্টিং পার্টনাররা, সেটাই আমি লিখেছি এখানে। ঠিক আছে, আর তোদের একটা কথা বলে রাখি আমি, তোরা অবশ্যই জানিস সেম 3 এর মধ্যে পার্টনারশিপ ডিড বলে একটা তোরা ওয়ার্ড পড়েছিস। ঠিক আছে, পার্টনারশিপ ডিড মানে হচ্ছে এমন একটা কাগজের টুকরো, যে কাগজের টুকরোর মধ্যে পার্টনারশিপ বিজনেসের সমস্ত কথাবার্তা লেখা থাকে। তার মানে হচ্ছে ওই কাগজের টুকরোর মধ্যে ওই এক্সিস্টিং পার্টনারসদের রেশিও লেখা থাকবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তার মানে হচ্ছে তোরা কিন্তু, মানে এই এক্সিস্টিং পার্টনারটা কিন্তু যখন চাইবে, যখন ইচ্ছা হবে পার্টনারশিপ ডিডকে চেঞ্জ করতে পারবে। কখন? কন্ডিশন, একটা শর্ত আছে। এক্সিস্টিং পার্টনাররা মানে সমস্ত পার্টনারশিপের বা ফার্মে থাকা সমস্ত পার্টনার্সরা পার্টনারশিপ ডিডকে লাখ লাখ বার, কোটি কোটি বার, হাজার হাজার বার চেঞ্জ করতে পারে। কন্ডিশন, শর্তটা হচ্ছে যদি সমস্ত পার্টনার্সরা যদি সম্মতি দেয়, কনসেন্ট দেয়, তখনই এক্সিস্টিং পার্টনাররা কি করতে পারবে, পার্টনারশিপ ডিডকে চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, কিন্তু যদি একজনও পার্টনার যদি না বলে না ভাই পার্টনারশিপ ডিড চেঞ্জ করা যাবে না, যেমন ধর বাবলু বলছে না ভাই চেঞ্জ করা যাবে না, তার মানে পার্টনারশিপ ডিড কোনো বাপও এসে চেঞ্জ করতে পারবে না। পার্টনারশিপ ডিড তখনই চেঞ্জ হয় যখন সমস্ত পার্টনার্স সম্মতি হয়। ঠিক আছে, এর মাধ্যমে কি বললাম, আমরা একটু বাবলু আর বাবলির কাছে আসি, সবাই মিলে একসঙ্গে আসি। এই বাবলু আর বাবলি, তোদের আমি বলছি
এই বাবলু আর বাবলি মানে এটা হচ্ছে আমাদের বাবলু, ওই যে বাবলু, আর এটা হচ্ছে বাবলি। চল একসাথে এই মা দুটোকে ধরি। এই যে বাবলু আর বাবলি, তোদের তো কোনো খাটনি নেই, তোরা কি করলি, কোন একটা দিন ধরে কোন একটা দিনের বেলা গসিপ করে, ডিসকাশন করে বা গল্প করে তোরা নিজের রেশিওটাকে পাল্টে একটা নতুন রেশিওতে পাল্টে দিলি, কোনো খাটাখাটনি হলো না। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তার মানে হচ্ছে আগের থেকে পার্টনারশিপ ডিডে, আমি শর্ট ফর্মে লিখছি ভাই, আগের থেকে পার্টনারশিপ ডিডে 3:2 ছিল। কি ছিল? 3:2 ছিল। তোরা সেটাকে মানে পার্টনারশিপ ডিডে থাকা যে আগের যে রেশিওটাকে কেটে তোরা 1:1 এ পাল্টে দিলি, তোদের কোনো খাটাখাটনি হলো না। কিন্তু তোদের জন্য, তোদের এই হারকাতের জন্য, তোদের এই কাজের জন্য আমাদের অ্যাকাউন্টসের দুনিয়াতে অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট এবার করতে হবে। কি বুঝলাম স্যার? মানে হচ্ছে যখনই কোনো এক্সিস্টিং পার্টনার তাদের রেশিওকে চেঞ্জ করে নতুন রেশিওতে যখনই কনভার্ট করে দেয়, তখনই কিন্তু আমাদের অ্যাকাউন্টসের দুনিয়াতে অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট করতেই হবে, কম্পালসারি। ঠিক আছে? কিন্তু স্যার কোন কোন অ্যাডজাস্টমেন্ট সেটাই তো বলবো এর পরের স্লাইডে। ঠিক আছে, চালিয়ে যাবো। এটুকু বুঝলাম, পুরোপুরি বুঝলাম যে কোন কোন কারণে রেশিও চেঞ্জ করতে বাধ্য হয়। মেন হচ্ছে বাবলু আর বাবলির তো কোনো খাটনি নেই, এরা তো কোনো খাটনি করলো না। ওরা ভাবলো চ ভাই আজকে আমরা রেশিও পাল্টে দিই, চ কালকে আমরা রেশিও পাল্টে দিই। কিন্তু ওদের এই হারকাতের জন্য, ওদের এই কাজের জন্য, এই 3:2 কে যে পাল্টে যে এটা নতুন রেশিও যে তারা কনভার্ট করে দিল, এই হারকাতের জন্য, এই তার কাজের জন্য এখন আমাদের অ্যাকাউন্টস এর মধ্যে অনেক অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ঠিক আছে? আর সেই অ্যাডজাস্টমেন্ট গুলো কি সেটা বোঝাচ্ছি। ঠিক আছে? মানে যখনই কোনো এক্সিস্টিং পার্টনার তাদের ওল্ড রেশিওকে পাল্টে একটা নতুন রেশিওতে কনভার্ট করে, তখন অ্যাকাউন্টসে কিছু পরিবর্তন হয়। ঠিক আছে? আর সেই পরিবর্তন কি কি হয় বা কি কি চেঞ্জেস হয় ফার্মের মধ্যে সব বুঝবো আমরা। ঠিক আছে? আগে এটুকু বুঝলাম। আর এই পার্টনারশিপ ডিডে আমরা পাল্টাতে পারি যখন সমস্ত পার্টনার্স সম্মতি একসঙ্গে দিতে পারে। এবার হচ্ছে গাইস, যে আমি বললাম যে যখনই কোনো এক্সিস্টিং পার্টনাররা তাদের যে কোনো কারণে তাদের ওল্ড রেশিওকে চেঞ্জ করে একটা নতুন রেশিওতে কনভার্ট করে দেয়, তখনই কিন্তু অ্যাকাউন্টসের দুনিয়াতে অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট কিন্তু আমাদের করতে হয়। ঠিক আছে স্যার, কোন কোন অ্যাডজাস্টমেন্ট করতে হয় সেটা তো বলুন। চলি, তাই আমি হেডিং দিলাম অ্যাডজাস্টমেন্ট রিকোয়ার্ড এট দ্য টাইম অফ চেঞ্জ ইন দ্য পিএসআর। পিএসআর মতলব প্রফিট শেয়ারিং রেশিও, তোরা এটাকে শর্ট ফর্মে বলতে পারিস প্রফিট শেয়ারিং রেশিওকে পিএসআর। ঠিক আছে? মানে হচ্ছে যখনই কোনো এক্সিস্টিং পার্টনাররা তাদের ওল্ড রেশিওকে চেঞ্জ করে যখনই নতুন রেশিওতে কনভার্ট করে দেয়, তখনই অ্যাকাউন্টস এর দুনিয়াতে কি কি অ্যাডজাস্টমেন্ট হয় কম্পালসারি ভাবে, সেগুলো হচ্ছে টোটাল 5খানা অ্যাডজাস্টমেন্ট হয়। আর এই 5খানা অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা টোটাল 5খানা ভিডিও ছাড়বো। ঠিক আছে? মানে প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্টকে ডিটেলসে বোঝানো হবে 5খানা ভিডিওতে। ঠিক আছে? এখন শুধু আমি উপর থেকে বলে দিচ্ছি কি কি নাম। চলি, যখনই কোনো এক্সিস্টিং পার্টনার, ভালো করে শুনবি কথাটা, যখনই কোনো এক্সিস্টিং পার্টনার তাদের ওল্ড রেশিওকে চেঞ্জ করে নতুন রেশিওতে কনভার্ট করে দেয়, তখনই কিন্তু ওই এক্সিস্টিং পার্টনারদের মধ্যে কোনো না কোনো পার্টনার্স লাভ পায়, মানে গেইন হয়, আর কোনো না কোনো পার্টনার্স ট্যাগ করে, মানে লস খায়। ঠিক আছে স্যার, এটা আবার কি করে? শুধু তো রেশিও চেঞ্জ করছে, এর ফলে লাভ কেন হবে, আবার কারোর ট্যাগ কেন হবে বা ক্ষতি কেন হবে, সেটা আসবে। সেই কনসেপ্টও শেখাবো নেক্সট পার্টে। ঠিক আছে? যেমন তাই লিখলাম ডিটারমিনেশন অফ স্যাক্রিফাইসিং রেশিও এন্ড গেইনিং রেশিও। এটার মানে হচ্ছে যে যখনই এক্সিস্টিং পার্টনাররা তাদের ওল্ড রেশিওকে চেঞ্জ করে যখন নতুন রেশিও একটা বানায়, তখনই ধর দুখানা এক্সিস্টিং পার্টনার আছে, ওই যে বাবলু আর বাবলি। এবার বাবলু আর বাবলি হচ্ছে এক্সিস্টিং পার্টনার, যখনই তারা ওল্ড রেশিওকে ওই 3:2 কে যখন পাল্টে 1:1 মানে নতুন রেশিওতে কনভার্ট করে দিল, তখনই কিন্তু এই দুজনের মধ্যে কোনো একজন লাভ পাবে, মানে গেইনার হবে, আর আরেকজন স্যাক্রিফাইস করবে তার শেয়ারটাকে, মানে ত্যাগ করবে, লস খাবে। ঠিক আছে?
কিন্তু কিভাবে খাবে, কেনই বা স্যাক্রিফাইস হবে, সমস্ত ডিটেল কনসেপ্টের জন্য ধৈর্য রাখতে হবে পরের ভিডিওর জন্য। ঠিক আছে, আসতে লাগছে ধামাকা। ঠিক আছে, চলিয়ে। আর এটা হচ্ছে ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট। সেকেন্ড কি অ্যাডজাস্টমেন্ট করতে হয়? অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ গুডউইল। গুডউইলের মধ্যে পরিবর্তন হয় বা কিছু না কিছু। এখন তোদের আমি কিছু বলবোই না, সাসপেন্সে রাখছি ভাই। ঠিক আছে, এখন সবাইকে আমি সাসপেন্সে রাখবো, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করতে হবে ভাই। ঠিক আছে, ওয়েট করে থাকতে হবে। চলি, থার্ড অ্যাডজাস্টমেন্ট আমাদের কি করতে হয়? অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ রিজার্ভ অ্যান্ড প্রফিটস। ফোর্থ হচ্ছে অ্যাকাউন্টিং ফর রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। ফিফথ হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ ক্যাপিটালস বা প্রিপারেশন অফ নিউ ব্যালেন্স শিট। যখনই কোনো এক্সিস্টিং পার্টনার, যখনই কি বললাম একসাথে, যখনই কোনো এক্সিস্টিং পার্টনার তাদের ওল্ড রেশিওকে চেঞ্জ করে একটা নতুন রেশিওতে কনভার্ট হয়ে যায়, তখনই কিন্তু অ্যাকাউন্টসের দুনিয়ার মধ্যে এই টোটাল 5 রকম কিন্তু কি হয়? অ্যাডজাস্টমেন্ট করতে হয়। এবার অনেকে বলবে যে স্যার আমার তো এই 5খানা অ্যাডজাস্টমেন্ট মাথার উপর দিয়ে চলে গেল। হবেই তো, এখন শুধু তোদের নাম বললাম, নামগুলো শুধু বলে দিলাম যে কি কি অ্যাডজাস্টমেন্ট হয়। এগুলো প্রত্যেকটার ভিডিও স্টেপ বাই স্টেপ বেরোবে। ফার্স্টের এইটার জন্য 2খানা ভিডিও বেরোবে, এটার জন্য 1খানা, এটার জন্য 2খানা, এইভাবে পরপর ভিডিও বেরোবে, যেখানে তোরা বুঝতে পারবি প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে যে কেনই বা এসব অ্যাডজাস্টমেন্ট হয়ে থাকে। ঠিক আছে, আজকের জন্য ভাই এইটুখানি। কারণ যেহেতু এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসেস, মানে ফার্স্ট ডে ফার্স্ট শো এই চ্যাপ্টারের জন্য, মানে চেঞ্জিং ইন পিএসআর এর জন্য, তাই আজকে বেশি কিছু ধামাকা কিছু করালাম না। আজকে নান্না মুন্না কনসেপ্ট এবং লজিক দিয়ে শেষ করলাম। যদি গাইস এই ভিডিওটাকে, মানে হচ্ছে এই কনসেপ্ট, আমার বোঝানোর ট্যাকটিক্স, আমার বোঝানোর ট্রিক্স, আমার বোঝানোর যে যাই তোরা বলিস না কেন, যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ তোদের বন্ধু এবং বান্ধবীদের মধ্যে শেয়ার করিস ভাই। ঠিক আছে, আর সাবস্ক্রাইব এন্ড লাইক তো যদি ইচ্ছে হয় করে থাকিস। ঠিক আছে, কারণ তোদের জন্য আমরা অনেক ভিডিও নিয়ে আসবো, আর যা আমরা কন্টেন্ট তোদের প্রোভাইড করব প্রত্যেকটা তোদের এক্সাম হলে কিন্তু পুরো তোরা অ্যাজ ইট ইজ পেয়ে থাকবি। ঠিক আছে, চলি বাবু, আজকের জন্য টাটা।